বুদ্ধিমান নয়। আমার বন্ধু বলতে চেয়েছে মহিষী, বলতে চেয়েছে আপনি সত্যি মহান মহিষী, মহিষ নয়। ও তাই বলো, আমি ভেবেছি আমাকে অপমান করছে। তো নাও নাও, তোমরা একটু জিরিয়ে নাও দেখি। মোহিনী ও মৎস্যরাজ মিন গাছের ছায়ায় চুপটি করে চলে আসে। মোহিনী চারদিকটা ভালো করে লক্ষ্য করতে থাকে। তখন ওই মোহিনীর চোখে পড়ে একটি উজ্জ্বল বস্তুর ওপর। এই উজ্জ্বল বস্তুটা কি? জ্বলজ্বল করছে দেখছি, কিন্তু এর কাছে যাব কি করে? এই বৃক্ষরাজ গুল্মকে যে করেই হোক ভুলিয়ে ভালিয়ে দাঁতটি নিতেই হবে। বৃক্ষরাজ গুল্ম, আপনাকে দেখে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। আমার ঠাকুমাও আপনার মতো এত দয়ালু ছিল, আর ঠিক যেন আপনার মতোই সুন্দরী। আপনার বয়স কতই হবে? এই 23-24? কি যে বলো না মেয়ে তুমি, আমার বয়স 177 বছর। তবে হ্যাঁ, ওই আর কি, আমি একটু সুন্দরী বটে। যখন যুবতী ছিলাম তখন তো আরো সুন্দরী ছিলাম। কত পরগাছা আমার সাথে থাকতে চায়, তো আমি রাখতাম না। তখন মোহিনী মৎস্যরাজ মিনকে ইশারা করে বলে মৎস্যরাজ মিন যেন বৃক্ষরাজ গুল্মের সাথে কথা বলে আর তাকে ব্যস্ত রাখে। তাই বুঝি? কিন্তু আপনাকে দেখলে তো মনেই হয় না। আমি যদি মৎস্য না হয়ে বৃক্ষ হতাম তাহলে নিশ্চিত আপনাকে বিবাহ করিতাম। দেখুন, আমি সুন্দর বটে, ঠিক আপনারই মতো। আমার সাথে আপনার ভালোই মিলতো। ও মা, দেখুন দেখুন, আমাদের গায়ের রংটাও এক। আপনি আমার আগের জন্মে হারিয়ে যাওয়া প্রেমিকা নন তো? এদিকে মোহিনী চুপি চুপি গিয়ে ওই উজ্জ্বল বস্তুটি উদ্ধার করে। বস্তুটি উদ্ধার করার সাথে সাথেই বস্তুটি দাঁতে পরিণত হয়ে যায়। দাঁতটি উদ্ধার করতে পেরে মোহিনী খুব খুশি হয়। মোহিনী তখন তার নিজের ভেতর দাঁতটি সংগ্রহ করে রাখে। যাহ, কি যে বলো না তুমি এসব! আমার কি আর প্রেমের বয়স আছে? তুমি যখন এত করে বলছো, তোমার সঙ্গে বিবাহ করা যেতেই পারে। এই কথা শুনে মৎস্যরাজ মিন ঘাবড়ে যায়। না মানে, বলছি কি, মানে আর কি। ও মোহিনী, আমাদের মনে হয় এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের মনে হয় এখন যাওয়া উচিত। অনেক বিশ্রাম হয়েছে, এবার চলুন তো। হ্যাঁ মৎস্যরাজ মিন, আমারও তাই মনে হয়। বৃক্ষরাজ গুল্ম, তাহলে আমরা এবার আসি। আপনার সঙ্গে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনার করা উপকার আমরা কখনোই ভুলবো না। এই বলে মৎস্যরাজ মিন ও মোহিনী ওখান থেকে প্রস্থান করে। এ কি সবুজ মাছ, যাচ্ছ কোথায়? আমাকে বিয়ে না করে যেও না প্রিয়, দাঁড়াও, শুনে যাও। সবুজ মাছ, শুনে যাও, তবে কি আমি তোমার আশায় কুমারী হয়ে যাব? অপরদিকে কালনাগিনীকে দেখে ছোট রানী বলে ওঠে, ও মা কালিনী, তুমি এই সাত সকাল বেলা কোথা থেকে ফিরছো? দিদি না তোমাকে কতবার করে বলেছে বিশ্রাম নিতে? আগে হয়তো তুমি অনাথ ছিলে, তাই যেখানে সেখানে ঘুরে বেড়াতে, কিন্তু এখন তুমি জমিদার কন্যা, আর জমিদার কন্যার যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ানো শোভা পায় না। এই ডাইনির এত বড় সাহস আমাকে অপমান করে! মনে হচ্ছে এখনোই আমার এক বলে এর ছবি বানিয়ে দেই। মানে ছোট মা, আমি সকালে জানালার ধারে বসেছিলাম, হঠাৎ তখন ওই দেখতে পেলাম রাজকুমার মহল ছেড়ে কোথায় যেন বেরিয়ে গেল। আমিও তাকে খুঁজতেই তার পিছু পিছু বেরিয়েছিলাম, কিন্তু তাকে হারিয়ে ফেললাম। সে রাজ্য ছেড়ে চলে গেল না তো? রাজ্য ছেড়ে চলে গেছে মানে কি বলতে চাচ্ছ তুমি? রাজকুমারীর এমন কি হলো যে সে রাজ্য ছেড়ে চলে যাবে? জমিদার মশাই তাকে কত ভালোবাসে, সে রাজ্য ছেড়ে কেন যাবে? তখন ওই পাশ দিয়ে জমিদার মশাই হেঁটে যাচ্ছিল। ছোট বউ ও কালিনীর কথোপকথন শুনে তাদের দিকে এগিয়ে আসে। কি বলছো এসব? আমার পুত্র কি করে এই রাজ্য ছেড়ে চলে যেতে পারে? কোথায় গেল? আমার পুত্র আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। না না, এটা কিছুতেই হতে পারে না।
আমাকে এখনই তাকে খুঁজতে বের হতে যেতে হবে। জমিদার মশাইয়ের কথা শুনে ছোট রানী মিথ্যা নাটক করে বলতে লাগলো, মা কালিনী, তুমি বরঞ্চ তোমার ঘরে যাও। তোমার পিতার সঙ্গে আমি কথা বলছি। তোমার বিশ্রামের প্রয়োজন। এখনই যাও এখান থেকে। আমি তো ভাবতাম এই ডাইনিটার নাটকের দোকান, এখন দেখছি ডাইনিটার নাটকের দোকান নয়, নাটকের পুরো গোডাউন। ছোট রানীর কথা শুনে কালিনী চুপচাপ তার ঘরে চলে যায়। দেখলেন তো জমিদার মশাই, আমি আপনাকে পই পই করে বলেছিলাম বড় বউ আপনার ছেলেকে পছন্দ করে না। আপনার ছেলেকে রাজ্য ছাড়া করলো তো। গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। আহ ছোট রানী, আগে কিছু না জেনে বুঝে তুমি বড় বউয়ের নামে নিন্দে করা বন্ধ করো। আমার পুরো বিষয়টা আগে বুঝতে দাও। আমার ছেলে তো এমন নয় যে কিছু না বলে রাজ্য ছেড়ে চলে যাবে। ছোট বউ, কাঁচা ঘায়ে আরেকটু নুনের ছিটে দেওয়ার। আসলে আমাদের পুত্র মনে মনে খুব কষ্ট পেয়েছে। বড় বউ তাকে এত সুন্দর ঘর থেকে কিভাবে বের করে দিল বলুন? আমার সোনা ছেলেটা মুখ ফুটে কিছুই বলেনি, কিন্তু সে তো এখন জমিদারের পুত্র। তাকে কি নিজের ঘর থেকে বের করে দেওয়া অপমান নয় বলুন? আমার কি মনে হয় বলুন তো? সে অপমানে দুঃখে কষ্টে রাজ্য ছেড়ে চলে গেছে। যখন একটি সামান্য ঘর তার হয়নি, সে ভেবেছে পুরো রাজ্যের মানুষ তাকে কি করে আপন করে নেবে, যখন তার নিজের বড় মা তাকে আপন করে নেয়নি। জমিদার ছোট বউয়ের কথাগুলো মন দিয়ে শোনে এবং ছোট বউয়ের কথায় জমিদার মশাই যুক্তি খুঁজে পায়। হ্যাঁ ছোট বউ, তুমি কথাটা ভুল বলনি। এতদিন আমার পুত্রের কিছু হলো না, কাল রাতে ঘর থেকে বের করে দিল, আর আজ সকালে আমার পুত্র কিছু না বলে অভিমান করেই রাজ্য ছেড়ে চলে গেল। এটা আমি কিছুতেই মানতে পারছি না। অপরদিকে বাবুরাম সাপুড়ে তার সাধনা শেষ করে গুহা থেকে বের হয়। গুহা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলোকরশ্মির সৃষ্টি হয়। এটি দেখে বাবুরাম সাপুড়ে একটু চমকে ওঠে। ও মা, এ আবার কোন অবতার রে বাবা? আসবি আসবি আমার সামনেই কেন আসবি? আমাকে বিরক্ত করা ছাড়া কি আর কোনো কাজ নেই? যত সব। উজ্জ্বল বস্তু থেকে এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক বের হয়। এই তান্ত্রিক সে যে কিনা বাবুরাম সাপুড়েকে ভূতগুরু কটমটের সাধনার পরামর্শ দিয়েছিল। বাবুরাম সাপুরে, তুই কাজটা ঠিক করলি নে। আমি তোকে বলেছিলাম আমার গুরু কটমটের সাধনা করতে। তুই সাধনা করলি ঠিক আছে, বর নিলি ঠিক আছে, কিন্তু কোন সাহসে আমার গুরুদেব কটমটকে তুই বশীকরণ করলি? এই যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না, আর তোমার এই চেহারা আমার একটুও ভালো লাগতেছে না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আর এখন আমি তোমাকে পরোয়া করি না, তোমাকে দেখার কোনো সময় নেই আমার। যাও তো, আমার সময় নষ্ট করো না। আমি এখন শুধু তোমাকে নয়, এই পুরো পৃথিবীর সব থেকে শক্তিশালী সাপুড়ে। হা 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 হা। লোভে অন্ধ হয়ে গেছিস রে তুই। এত লোভ আর এত অহংকার ভালো না রে সাপুড়ে। এই লোভেই তুই একদিন মারা পড়বি, জানিস তো? লোভে পাপ, পাপে মৃত্যু, আর এই অহংকার তোর কাল হয়ে দাঁড়াবে। সেদিন তোর আমার কথা মনে পড়বে। এসব লোভ না রে তান্ত্রিক, এসব আমার বুদ্ধির কামাল। আমি অনেক সৎ থেকে দেখেছি, এতে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর এখন আমি সব থেকে শক্তিশালী। এখন থেকে আমি সবার সবকিছু ছিনিয়ে নেব। হা 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 হা। বাবুরাম সাপুরে, পূর্বে তোকে সাহায্য করা আমার সব থেকে ভুল হয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি তুই আমার সাথে এমন গাদ্দারি করবি। এখনো সময় আছে, তুই ভূতগুরু কটমটকে মুক্ত করে দে। আমাকে খারাপ রূপে আসতে বাধ্য করিস না। তুই ভুলে যাস না, আমিও কিন্তু একজন সাধক তান্ত্রিক। অপরদিকে দাঁত নিয়ে মৎস্যরাজ মিন ও মোহিনী পাতালপুর থেকে বের হতে থাকে। ওই সময়ও সমুদ্র ঘোড়া তাদেরকে দেখে ফেলে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়
সমুদ্র ঘোড়া কি জানতে পেরে যাবে মোহিনীর দাত্রীকে পাতালপুর থেকে উদ্ধার করে নিয়েছে? জানতে হলে চোখ রাখুন নাগকন্যা মোহিনী গল্পের পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।